রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে হঠাৎ করেই দেখা দিয়েছে এক নতুন অস্ত্র, যার নাম আলমাস-3। এই ক্ষেপণাস্ত্রকে ঘিরে এখন ইসরায়েল ও লেবানন সীমান্তে বাড়ছে উদ্বেগ, বাড়ছে উত্তেজনা। বিশ্লেষকদের মতে এই অস্ত্র যুদ্ধের হিসাবটাই বদলে দিতে পারে। খবরে বলা হচ্ছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির ঘনিষ্ঠ মহলের নির্দেশেই এই অস্ত্র এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। এতদিন যে প্রযুক্তি গোপনে তৈরি হচ্ছিল, সেটি হঠাৎ করেই চলে এসেছে ইসরায়েলের উত্তর সীমান্তের রণাঙ্গনে। ইসরায়েলের জন্য বিষয়টি একেবারেই অস্বস্তিকর, কারণ এবার শুধু সীমান্তে রকেট বা মর্টার নয়, আকাশে উড়ন্ত ড্রোন থেকেই টার্গেট করা হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁচোয়া যান। বিশ্লেষকদের ভাষায়, সীমান্ত এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর নির্ভুল ক্ষেপণাস্ত্রের দ্বন্দ্বে। সাম্প্রতিক সংঘর্ষে এই নতুন অস্ত্র ব্যবহারের খবর সামনে এসেছে। বলা হচ্ছে, ইসরায়েলের জাভাতি ব্রিগেডের সঙ্গে সীমান্তের কাছে সংঘর্ষের সময় প্রথমবারের মতো ব্যবহার করা হয় আলমাস-3। নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ওই হামলায় ইসরায়েলি কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও ইসরায়েল এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এই নতুন অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি ড্রোন থেকে ছোড়া যায়, ফলে হামলার সময় যোদ্ধাদের সামনে থাকতে হয় না। দূর থেকেই টার্গেট করা হয় ট্যাঙ্ক বা সাঁজোয়া যান। এর ফলে হিজবুল্লাহর যোদ্ধারা অনেক দূরে নিরাপদ অবস্থানে থেকেও আঘাত হানতে পারছে। আলমাস-3 আসলে একটি দীর্ঘ পাল্লার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি পুরোপুরি ইরানের তৈরি। এর মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শক্তিও সামনে এসেছে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 16 কিলোমিটার, অর্থাৎ যুদ্ধের মূল ফ্রন্টলাইন থেকে অনেক দূরে থেকেও শত্রুর ট্যাঙ্কে আঘাত হানা সম্ভব। এর লক্ষ্যভেদ প্রযুক্তি বেশ উন্নত। এতে রয়েছে ইমেজিং, ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর তাপ বা দৃশ্যমান সংকেত শনাক্ত করে সরাসরি আঘাত হানতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি ফায়ার অ্যান্ড ফরগেট ধরনের অস্ত্র, অর্থাৎ একবার ছুড়ে দিলে অপারেটরকে আর সেটি নিয়ন্ত্রণ করতে হয় না। ক্ষেপণাস্ত্র নিজেই লক্ষ্যবস্তুকে অনুসরণ করে ধ্বংস করতে পারে, ফলে হামলার পরপরই অপারেটররা নিরাপদ জায়গায় সরে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতের কৌশল বিশেষ ধরনের। এটি সরাসরি ট্যাঙ্কের গায়ে আঘাত না করে উপরের দিকে আঘাত করে, কারণ ট্যাঙ্কের উপরের বর্ম সাধারণত পাতলা থাকে। এছাড়া এতে রয়েছে ট্যান্ডেম হাই অ্যাপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড, যা আধুনিক রিঅ্যাক্টিভ আর্মারও ভেদ করতে পারে। এই প্রযুক্তি নিয়ে আরেকটি চাঞ্চল্যকর দাবি রয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, আলমাস-3 আসলে ইসরায়েলের নিজস্ব স্পাইক আর মিসাইলের প্রযুক্তি থেকে তৈরি। 2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েলের কিছু স্পাইক মিসাইল হিজবুল্লাহ ও ইরানের হাতে চলে যায়। সেই প্রযুক্তি বিশ্লেষণ করেই ইরানি প্রকৌশলীরা নিজেদের সংস্করণ তৈরি করেছে বলে ধারণা করা হয়। এ কারণে অনেকেই বলছেন, ইসরায়েলের নিজের প্রযুক্তি এখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আলমাস-3 শুধু ট্যাঙ্ক নয়, সামরিক ঘাঁটি, রসদবাহী গাড়ি কিংবা অগ্রবর্তী সামরিক অবস্থানেও হামলা চালাতে পারে। বিশ্লেষকদের মতে, ড্রোন থেকে ছোড়া এই ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে, কারণ আকাশে ছোট ড্রোন শনাক্ত করা কঠিন, আর সেখান থেকে ছোড়া নির্ভুল ক্ষেপণাস্ত্র ঠেকানো আরো কঠিন। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ-2। ইরান বলছে, এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন। শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে, সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ-2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটেই শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। ফাতাহ-2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতাহ-2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে, কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়, খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো, এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে।
যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেইদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতা 2 এর ক্ষমতা, রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার, গতি ম্যাক 15 পর্যন্ত, ডিজাইন 2 ধাপ, বৈশিষ্ট্য দ্রুত নিচু দিয়ে উড়ে মাঝপথে দিক বদলায়, মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে, সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল, কতগুলো আছে তা অজানা। বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। ইরানের নিশানায় কি নেতানিয়াহু? গোয়েন্দা খেলায় নতুন মোড়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন হয়ে উঠেছে শিকার আর শিকারীরই যুদ্ধক্ষেত্র। ইরান সরাসরি ইঙ্গিত দিচ্ছে তাদের নিশানায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর এই দাবি করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সব জানা আছে, ইরানের হুঁশিয়ারি। IRGCর সাবেক প্রধান ইয়াহিয়া রহমি সাভাবি এক ভয়ঙ্কর দাবি করেছেন, নেতানিয়াহু কোথায় থাকেন, কখন বৈঠক করেন, কোথায় যান, সবকিছু নাকি ইরানের গোয়েন্দা তথ্য ভান্ডারে রয়েছে। তার ভাষায় প্রয়োজনে লক্ষ্যবস্তু করা হবে। ক্ষেপণাস্ত্র হামলা কি সত্য কি অজানা? 2 মার্চ নতুন এক দাবিতে কেঁপে ওঠে বিশ্ব। IRGC জানায় তারা নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারও নাকি আঘাতের শিকার। এই হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেকান মিসাইল, ইরানের একটি আধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড 500 থেকে 1500 কেজি বিস্ফোরক, গতি ম্যাক 8 এর বেশি। বিশেষত্ব আকাশে দিক বদলাতে পারে। এটি শুধু দ্রুত না, এটি বুদ্ধিমান এবং প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। তেল আবিবে সাইরেন, বিয়ার সেবায় আগুন। 2 মার্চ রাত তেল আবিবে সাইরেন বাজতে থাকে একটানা। মানুষ দৌড়ায় আশ্রয়ের খোঁজে। দক্ষিণের শহর বিয়ার সেবায় ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয় অন্তত 10 জন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত, শহর কেঁপে ওঠে। প্রতিশোধের আগুন। এই পুরো হামলার পেছনে রয়েছে এক বিস্ফোরক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। আর সেই ঘটনার প্রতিশোধেই ইরান নামিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি একের পর এক আঘাত। শেষ কথা, যুদ্ধ এখন নতুন স্তরে। এই সংখ্যা তার শুধু সীমান্তে নেই, এটা এখন গোয়েন্দা যুদ্ধ, ব্যক্তিগত টার্গেটিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি সত্যিই কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রধানকে সরাসরি টার্গেট করে, তাহলে এটি যুদ্ধের নিয়মই বদলে দেবে। আজ প্রশ্ন একটাই, নেতানিয়াহু কোথায় আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS 132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রিভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রাডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। তারা
আঘাত হানছে দুবাই, আবুধাবি, বাহরাইনের মানামা, ইরাকের সামরিক ঘাঁটি, পাশাপাশি সৌদি আরবের রামকো স্থাপনায়। এই হামলাগুলো পশ্চিম এশিয়ার বিস্তৃত সংঘাতে ইরানের শক্তির প্রদর্শন। ইরান আকাশ শক্তির উপর নির্ভর করে না, তারা নির্ভর করে ক্ষেপণাস্ত্রের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি এমন ড্রোন যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন, পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারই সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে 2000টি ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোতে পৌঁছাতে সক্ষম। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এর মাধ্যমে ইরান দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানি কর্মকর্তারা একে প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি বলে উল্লেখ করেন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থার প্রথম স্তর। এগুলো সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে ফাতে সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো সাহেব 1 ও সাহেব 2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলো একসঙ্গে ছোড়া যায়, যার ফলে সতর্ক হওয়ার সময় কমে যায়। 2020 সালের জানুয়ারিতে ইরান এটি দেখিয়েছিল। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 100-র বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে শাহাব 3, ইমাদ এবং গাদারওয়াজ। খোরামশার ও সেজিল ধরনের ক্ষেপণাস্ত্র আরো বেশি দূর যেতে পারে। সেজিল আলাদা করে নজর কাড়ে। এটি সলিড ফুয়েল ব্যবহার করে, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণের সুযোগ দেয়। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকা বাড়িয়ে দেয়। ইসরায়েল এর আওতায় পড়ে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র সংযুক্ত স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে। প্রতিশোধের ভৌগোলিক পরিসর আরো বিস্তৃত হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই সব নয়। ইরানের কাছে স্থলভিত্তিক ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে সোমার, ইয়া আলী, হুজ, হোফেইজে, পাভে এবং রাহাত। সোমার ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং ভূমির কাছাকাছি থাকে, তাই এগুলো শনাক্ত করা কঠিন। এরপর আসে ড্রোন। একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক সস্তা। এগুলো একসঙ্গে বহু সংখ্যায় ছড়া যায়। এর কৌশল হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা সতর্ক অবস্থায় রাখতে বাধ্য করা। শুধু সংখ্যাই শক্তি নির্ধারণ করে না, টিকে থাকার ক্ষমতায় আসো। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অংশকে শক্তিশালী করেছে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটির মাধ্যমে। এই নেটওয়ার্কগুলো প্রথম হামলায় উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে। ফলে প্রতিপক্ষের জন্য হিসাব করা কঠিন হয়ে যায়। একটি হামলা দিয়ে সংঘাত শেষ না হতে পারে, বরং এটি দীর্ঘায়িত হতে পারে। আর ইরানের কাছে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে। মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ইরান দাবি করছে তারা আমেরিকার উপর এমন এক হামলা চালিয়েছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এর পেছনের আসল সত্যটা ঠিক কি? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ট্রু প্রমিস 4 নামক এক প্রতিশোধমূলক অভিযানে গত 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি পার্ল হারবার বা 9/11 এর পর মার্কিন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ধাক্কা। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। ইরান বলছে তারা বাহরাইনে মার্কিন 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে এবং সেখানে 160 জন মারা গেছে। শুধু তাই নয়, তাদের ক্রুজ মিসাইলের ভয়ে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন নাকি লেজ গুটিয়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বলে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আইআরএনএ জানায় আইআরজিসি ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ভোরে বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দাবি করা হয় 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলা শুধু বাহরাইনের সীমাবদ্ধ নেই, সৌদি আরব রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। যদিও সৌদি বলছে ক্ষতি সামান্য, কিন্তু রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা বিশাল বিস্ফোরণ আর ধোঁয়া দেখেছেন। ওমান দুকুম বন্দরে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। কুয়েত ও জর্ডান পরিস্থিতি এতটাই খারাপ যে আমেরিকা তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরান দেখাতে চাইছে তারা সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আমেরিকা বর্তমানে তাদের স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে চাপে আছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলেও আঘাত হেনেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা টিকভায় আঘাত হেনেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফাতা 2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের তৈরি এই ফাতা 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা 2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা 2 নিজের পথ নিজেই বদলে নেয়, ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা 2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগুলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা 2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস কোর অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন আইআরজিসি নেভির ওপর ন্যস্ত করা হয়েছে।
মিসাইলের গর্জন, সাইরেনের শব্দ আর আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস সব মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য বিস্ফোরক বাস্তবতা। এবার লক্ষ্য কাতার আর কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এক নাটকীয় হামলায় ইরান সরাসরি আঘাত হেনেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টারে, যা কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেজে। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল কেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়, অন্যটি ঘাঁটির ভেতরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনো স্পষ্ট নয়। আল উদেইদ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের নার্ভ সেন্টার। এখান থেকে পরিচালিত হয় আকাশপথে হামলা, সমন্বয় করা হয় মিত্রবাহিনীর অপারেশন এবং বজায় রাখা হয় পুরো অঞ্চলে মার্কিন উপস্থিতি। অর্থাৎ এই ঘাঁটিতে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তির কেন্দ্রে আঘাত। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইরানের অস্ত্র ভান্ডার, এর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করতে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎপাদন কেন্দ্র চিহ্নিত করে তা ধ্বংস করাই এখন মূল লক্ষ্য আমেরিকার। কিন্তু কাজটা অত সহজ নয়। এর কারণ হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। আমেরিকার নজরদারি উপগ্রহ এবং ড্রোনের চোখ এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করছে। মাটির প্রায় 500 মিটার নিচে গোপনে একটা আস্ত শহর তৈরি করেছে ইরান। সেখানেই মজুদ থাকে তাদের সমরাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের জাগ্রস এবং আলবোর্স পর্বতের গভীরে কোনো অজানা লোকেশনেই অবস্থিত এই শহর। সাধারণ মিসাইল বা এয়ার স্ট্রাইকে এই শহর ধ্বংস করা সম্ভব নয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি নিজেই জানিয়েছিল, পুরো পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে। সহজভাবে বললে, ইরানের কাছে শুধু বেশি সংখ্যক মিসাইলই নেই, বরং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ক্ষমতার মিসাইলও আছে। এই বিশাল মিসাইল ভান্ডারই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিকেই তারা ব্যবহার করছে তাদের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সেনা সর্বশক্তি দিয়ে টার্গেটে আঘাত হানার চেষ্টা করছে। কোথায় সেগুলো রয়েছে সে বিষয়ে আমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, কিন্তু সবকিছু ধ্বংস করা এবং নির্ভুল মূল্যায়ন করা খুবই কঠিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন, টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে শিগগিরই টান পড়তে পারে। তবে ইসরায়েল বলছে বাস্তবতা ভিন্ন। ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডাফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সতর্ক বার্তায় বলেছিল, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এ ধরনের মিসাইলে একাধিক বোমা থাকে। যখন মিসাইল নিচের দিকে নেমে আসতে থাকে, তখন এগুলো 20টি ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলোর এক একটিতে 2.5 কেজি বিস্ফোরক থাকে। এগুলো 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়াতে পারে। 5 মার্চ ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপি প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের মাকাবা শহরের কাছে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, মানারা এলাকা থেকে মাকাবার দিকে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। একে বৈরুতের ওপর ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে বর্ণনা করেছে তারা। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর ইরাকের এরবিলে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সংস্থাটি দাবি করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দি গোষ্ঠীর সদর দপ্তরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 5 মার্চ সরকারি খবর অনুযায়ী এই হামলা ইরান ও ইরাকের কুর্দি এলাকায় কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নেওয়া হয়েছে। ইরানের
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, আমরা ইরাকের বিপ্লব বিরোধী কুর্দি গোষ্ঠীর সদর দফতরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরাক থেকে ইরানের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করলে কোনো পরিস্থিতিকেই ক্ষমা করা হবে না। তিনি আরো বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও লারিজানির এই মন্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জানিয়েছেন, যারা বিচ্ছিন্নতাবাদী ভাবছে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রশাসন কুর্দি বিরোধী গোষ্ঠীকে সামরিক সহায়তা দিয়ে ইরানের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টির পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এই গোষ্ঠীকে মাটির বাহিনী হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ডুমসডে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলেও যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর একটির পরীক্ষা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন ষষ্ঠ দিনে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিনিটম্যান 3 LMG-30 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ আশঙ্কা বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র কি দিন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে ইরানকে? ঘনাচ্ছে সন্দেহ। ডুমসডে নামেও পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। কেন মিনিটম্যান 3-কে ডুমসডে ক্ষেপণাস্ত্র বলা হয়? যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অন্যতম ধ্বংসাত্মক অস্ত্র হয় এর নাম দেওয়া হয়েছে ডুমসডে ক্ষেপণাস্ত্র। 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। তার মানে এটি আঘাত হানতে পারে পৃথিবীর যে কোনো স্থানে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টে হামলা এবং সামরিক শক্তির প্রদর্শনের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র খুরাম-4। ইরান দাবি করেছে, তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভেতরে বড় ধরনের হামলা চালিয়েছে। 6 মার্চ ইরানের ইসলামিক রিভলিউশনারি রিগার্ড কোর IRGC জানিয়েছে, তাদের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 19তম ধাপে এই হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, বিশেষ করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর 27 নম্বর স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানটি ইয়া হাসান ইবনে আলী নামের সাংকেতিক কোড ব্যবহার করে পরিচালনা করা হয়। তাদের দাবি অনুযায়ী খুরাম-4 ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ইরান আরও দাবি করেছে, ইসরায়েলের অত্যাধুনিক 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অন্যতম গর্ব হিসেবে বিবেচিত। কিন্তু ইরানের ভাষ্য অনুযায়ী একসঙ্গে বহু ড্রোন এবং ভারী ক্ষেপণাস্ত্রের আক্রমণ সেই সুরক্ষা বলয় ভেদ করে ফেলেছে। এই সমন্বিত হামলার ফলে তেল আবিব শহরের বিভিন্ন জায়গায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত করার পর সেখানে বড় ধরনের আগুন লাগে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এমন ঘটনা খুব কমই দেখা গেছে বলে দাবি করা হয়েছে। খুরাম-4, যাকে খাইবার নামেও ডাকা হয়, ইরান প্রথম প্রকাশ্যে আনে 2023 সালে। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। দীর্ঘ গবেষণা ও উন্নয়নের ফল হিসেবে এটি তৈরি করা হয়েছে বলে বলা হয়। এই মিসাইলটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি দ্রুতগতির এবং নির্ভুল। প্রায় 13.5 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 1.5 থেকে 2 টনের মতো। এটিকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল বলা হলেও এর সক্ষমতা অনেক দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সমান বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গতি। উৎক্ষেপণের পর এটি শব্দের গতির প্রায় 16 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 16 গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাত্র 15 মিনিটের প্রস্তুতিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইলটির পাল্লা প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত। এর ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গা থেকে ইসরায়েলের প্রায় সব অঞ্চলে আঘাত হানার সক্ষমতা তৈরি হয়। খুরাম-4 ক্ষেপণাস্ত্রের আরেকটি মারাত্মক বৈশিষ্ট্য হলো এর মাল্টিপল ওয়ারহেড বহনের ক্ষমতা। একটি মাত্র ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর এই বিস্ফোরক 80টি ছোট ছোট অংশে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। এই ক্ষুদ্র ওয়ারহেডগুলো হাইপারসনিক গতিতে নিচের দিকে নেমে আসে, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের পক্ষে এগুলো শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।